আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত কদিন ধরেই একটা আলোচনা খুব হচ্ছে। সেটা হলো যে এনসিপি আসলে কি চায়, অথবা এনসিপির রাজনীতিটা আসলে কোন দিকে প্রবাহিত হচ্ছে। এনসিপি কি বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে, অথবা এনসিপি কি নিজেরাই তাদেরকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। আপনারা দেখবেন যে গত কয়েকদিন ধরে নানা ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন এলাকায়, বিশেষ করে হবিগঞ্জের ঘটনাকে যদি আমরা ধরি, তো হবিগঞ্জে দেখলাম এনসিপি তাদের একটা রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েছে, এবং সেই কর্মসূচিকে পালন করা নিয়ে সেখানে তাদের উপর চড়াও হয়েছে কিছু ছেলেরা, কিছু তরুণরা, এবং এনসিপি অভিযোগ করেছে এরা সবাই বিএনপির ছাত্রদল, যুবদল অথবা এ ধরনের কোনো সংগঠনের সদস্য। তাদের অভিযোগটা সরাসরি তারেক রহমানের বিরুদ্ধে, কারণ এনসিপির নেতারা পরে যখন বক্তব্য দিচ্ছেন এবং এই ঘটনার প্রতিবাদ করছেন, এই ঘটনার নিন্দা করছেন, আমি দেখছি তাদের একাধিক নেতা সরাসরি তারেক রহমানকে লক্ষ্য করে আক্রমণ করছেন, তার নাম উচ্চারণ করে আক্রমণ করছেন। এটা করতে পারে না, এতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। তারা যদি মনে করেন যে প্রধানমন্ত্রী এই সমস্ত ঘটনার জন্য দায়ী, তাহলে তারা তাকে লক্ষ্য করে অবশ্যই এই ধরনের কথা বলতে পারেন। কিন্তু সেই বলার ভাষা এবং ভঙ্গিটা কেমন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে কিন্তু মনে হচ্ছে এই ভাষাগুলো মাঝে মাঝে অশোভন হয়ে যাচ্ছে। তারপরেও হতে পারে, তারপরে তারা তাদের পলিটিক্স করবে, তারা যেভাবে করবে এটা নিয়ে তো আমি আপনি বলার কেউ নাই। কিন্তু তারা যেভাবে বলার চেষ্টা করছে, মনে হচ্ছে যেন বিএনপি সরকারের অথবা বিএনপি যে রাজনৈতিক দলটা আছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বোধ করি এনসিপি, জামাত অথবা আওয়ামী লীগ নয়, এনসিপি। এবং তাদের ভাবভঙ্গিতে এমনও মনে হচ্ছে যে আওয়ামী লীগ তো বাদ, আওয়ামী লীগে আলাপ করার দরকার নাই, এবং জামাত এবং তার মধ্যে তুলনা করছে যে এই দুইটা দলের মধ্যে বিএনপির আসলে প্রধান প্রতিদ্বন্দ্বী কে। এনসিপির নেতারা প্রমাণ করার চেষ্টা করছে তারা। এখন এই যে এনসিপির যে আন্দোলনটা, যদি এনসিপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয় তাতে কিন্তু কোনো লস নাই, হতেই পারে। এবার আমি নিজেই চাই, আমি কিন্তু সবসময় চাই যে এনসিপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হোক। আমি সবসময় চাই, আমি চাই মানুষ যেন এনসিপির মধ্যে একটা বিকল্প, মানুষের যে সাধারণ মানুষের যে একটা বিকল্প রাজনৈতিক দলের প্রতি একটা আকাঙ্ক্ষা আছে, যে আমরা তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবগুলিকে দেখেছি, আমরা একটা বিকল্প কিছু একটা চাই যার উপর আমরা আস্থা রাখতে পারি। এই যে মানুষের আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা যদি এনসিপির মাধ্যমে পূরণ হয় তাহলে তো আনন্দের কথা, আমি নিজেও এটা চাই। কিন্তু এনসিপি কি সেই জায়গাটা অর্জন করতে পারছে? কেবলমাত্র মুখের কথায় কাউকে গালাগালি করে অথবা কারোর ব্যাপারে অশ্লীল কথাবার্তা বলে তারা কি মানুষের মন জয় করতে পারবে? কারণ মানুষ কিন্তু দেখে কাজকর্ম, আপনি কি করছেন এটা হলো ইম্পর্টেন্ট, আপনি কি বলছেন সেটা সবসময় ইম্পর্টেন্ট না। একজন লোক বলছে যে ভালোভাবে চলা উচিত, মানে মাদকদ্রব্য গ্রহণ করা উচিত না, বলছে চরিত্র ঠিক রাখা উচিত, পরে দেখা যাচ্ছে যে ওই লোকটাই নিয়মিত মাদকদ্রব্য সেবন করছে। তার শরীরে কয়েকদিন আগে দেখলাম জামাতের এক নেতার শরীরে নাকি মাদকদ্রব্যের অনেক কিছু দেখা গেলো। তো উনি জামাতে কিনা আমি জানি না, ওখানে লেখা ছিল জামাতেই বললাম আর কি। তো এখন এই যে বিষয়গুলো, আবার আমরা এর মধ্যে দেখলাম জামাতের এক এমপি সাহেবের কিছু নারী কেলেঙ্কারি ব্যাপার স্যাপার দেখলাম। তো এই যে ঘটনাগুলি না, এই নারী কেলেঙ্কারি অন্যরা করে না, করে কিন্তু অনেকেই করে। কিন্তু যখন একজন এই ধরনের রাজনৈতিক নেতা যারা নাকি সৎ লোকের শাসনের কথা বলে, যারা নাকি সৎ লোকের রাজনীতির কথা বলে, তারা যখন এইগুলি করে তখন সেটা বড় হয়ে ধরা পড়ে। তো মানুষ দেখে যে আপনি কি বলেন আর কি করেন। এনসিপি যে রাজনীতির কথা মুখে বলেছে, সেই রাজনীতির প্রতিফলন কি আমরা এনসিপির নেতাদের মধ্যে দেখি? যদি না দেখি তখন আমরা তাদের উপর ভরসা রাখতে পারবো না। বিষয়টা কিন্তু ক্লিয়ার। তো এনসিপির লিডাররা এখন যেভাবে আচরণ করছেন, সেই আচরণটা কি তাদেরকে জনগণের কাছে ওইভাবে গুরুত্ব সহকারে উপস্থাপন করতে পারছে? এই সিদ্ধান্তটা কিন্তু এনসিপিকে নিতে হবে। আমার যেটা মনে হয় যে এনসিপি এখন সম্ভবত একটু এলোমেলো হয়ে গেছে। তারা যেগুলো করছে, যে এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের নেতারা কথাবার্তা বলছে এবং সেখানে তারা প্রহিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এই যেটা হচ্ছে,
এটা কিন্তু আমি মনে করি উচিত না। কিন্তু এ ধরনের ঘটনা ঘটানোর জন্য তারা কিন্তু পটভূমি তৈরি করছে। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরা যাক কিছুদিন আগে ওনারা কিশোরগঞ্জে গেলেন। কিশোরগঞ্জে যে এলাকায় গিয়েছিলেন সেই এলাকাটা বেসিক্যালি আমাদের বিএনপির যিনি লিডার আছেন একজন অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনার এলাকা, এবং উনি সেখানে কিন্তু বিশাল ভোটের ব্যবধানে ওখানে উনি বিজয়ী হয়েছেন এবং ওখানে উনি খুবই জনপ্রিয় একজন নেতা। এখন সেখানে যে যদি এনসিপির লিডাররা বলে যে ফজা পাগলা, মানে ওনাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে কথা বলে, তো ওখানকার লোকজন সেটাকে ভালোভাবে নেবে, তারা বিরক্ত হবে না? গালাগালি কিন্তু কেউ পছন্দ করে না। তো তারা যখন এগুলো বলে, এবং ওখানে ভাগ্য ভালো কোনো কিছু হয়নি, হতেও তো পারতো। আপনি যে এলাকায় যাচ্ছেন আপনার যদি সেই এলাকায় গিয়ে সেখানকার যে স্থানীয় নেতা, সেখানকার যে লোকজনের কাছে জনপ্রিয় যে ব্যক্তি, তাকে লক্ষ্য করে যদি আপনারা এই ধরনের আপত্তিকর শব্দ উচ্চারণ করেন, তাহলে সেটা সেখানকার দলীয় নেতাকর্মীর মধ্যে অবশ্যই একটা নেতিবাচক প্রভাব ফেলবে। যত প্রভাবই ফেলুক, তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গায়ে হাত তোলাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জে যারা এনসিপির গাড়ি ভাঙছে, যারা এনসিপি বিভিন্ন নেতাকর্মীদের গায়ে হাত তুলছে, একটা ছিল দেখলাম চোখে পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমি মনে করি এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এগুলি যদি শাস্তি না হয় তাহলে কিন্তু আরেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে। এটা গেলো একটা দিক। কিন্তু আমার কথা হলো অন্য জায়গায়, যে এনসিপি আসলে করছে এটা কি, তারা কেন এগুলি ইনভাইট করছে। আমি মাঝখানে একদিন বলেছিলাম এক জায়গায় যে এনসিপি এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি যখন বলেন কিছু কথা, তারেক রহমানের সমালোচনা করেন, অন্য কারো সমালোচনা করেন, যে ভাষায় উনি সমালোচনাগুলি করেন, ওগুলো আমি যেন শুনতে পাই উনি বলছেন যে আমাকে তোমরা মারো না কেন, আমাকে অ্যাটাক করো না কেন। তার মানে এনসিপি আসলে এইভাবেই কি আলোচনায় থাকতে চাচ্ছে? এটা হলো আমার মেইন পয়েন্ট, যে ওনারা জনগণের কাছে জনপ্রিয়তা অর্জনের জন্য ওনারা কি এটাই, অথবা আলোচনায় থাকার জন্য ওনারা কি এই পদ্ধতিটা নিচ্ছে যে আমাদের সবাই মারে? আমরা কিন্তু একসময় দেখেছিলাম, ওই যে এখন এক প্রতিমন্ত্রী আছেন একজন নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, উনি একসময় কিন্তু ছাত্রলীগের ব্যাপারে ছাত্রলীগের কাছে প্রচুর মার খেয়েছেন, এবং অনেকে এমনও বলেন এই লোকটা তো মার খেয়ে খেয়ে নেতা হয়ে গেল। এখন এনসিপি কি সেই পদ্ধতিতে যাচ্ছে যে মার খেয়ে খেয়ে দলকে জনপ্রিয় করা? আমার মনে হয় এটা সহজ হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এনসিপি এই কাজটা করলো কেন? আমি আজকে এনসিপি নিয়ে বেশি কথা বলছি। এনসিপির আমি মনে করি পার্সোনালি ওনাদের রাজনৈতিক ভুলগুলির মধ্যে প্রধান একটা ভুল ছিল জামাতের সঙ্গে নির্বাচনী জোট করা। এই জোট করার মাধ্যমে তারা 7টা আসন পেয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এই 7টা আসন পাওয়াটা আমি মনে করি তাদের জন্য ক্ষতিকর হয়েছে। তারা হয়তো ভেবেছে যে আমরা তো তাও জাতীয় সংসদে কথা বলতে পারছি, লোকে আমাদের কথা শুনছে, কাজে এটা আমাদের একটা অনেক লাভ হলো, কিন্তু আসলে লাভ তাদের হয়নি। বরঞ্চ তাদের যে পরিবর্তনে যারা এমপি হয়েছেন তারা কিছু টাকা অবশ্যই ইনকাম করেন, প্রভাব বিস্তার করেন, এবং তাদের যে কর্মকাণ্ডটা, এই কর্মকাণ্ডটা কিন্তু সাধারণ মানুষ বিচার করছে যে এনসিপি ক্ষমতায় গেলে এমনটা হবে এই হিসাবে, এবং এই পরিবর্তনটা মানুষের চোখে পড়ছে। মানুষ কিন্তু বলে যে দুদিন আগে রিক্সায় চলার ক্ষমতা ছিল না, এখন কোটি টাকার গাড়িতে চলে। এখন এখানে হয়তো অতিরঞ্জন আছে, এখানে হয়তো বাড়াবাড়ি আছে, থাকতে পারে, কিন্তু কিছুতে হয়েছে পরিবর্তন। এই পরিবর্তনটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। আবার অপরদিকে ইদানিং যেটা আমরা দেখছি যে এনসিপি তাদের যাদের সঙ্গে নির্বাচনী জোট করেছেন সেই জামাতের সঙ্গেও কিন্তু তাদের একটা বিরোধ, টানাপোড়েন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অথচ দেখেন জামাত কিন্তু এনসিপিকে একটা বাড়তি একটা পদ দিয়েছে, এবারে মহিলা এমপির একটা পদ তারা কিন্তু জামাতের পক্ষ থেকে পেয়েছে। কাজেই জামাতের এই ক্ষেত্রে আমি মনে করি তাদের মধ্যে কোনো কৃপণতা ছিল না, তারা উদারী ছিল। কিন্তু এনসিপির পক্ষ থেকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে তাদের মধ্যে এই ধরনের একটা টানাপোড়েন তৈরি হয়েছে, বিশেষ করে এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে। আমরা জেনেছি যে স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ যেটা, সেই দক্ষিণের প্রার্থিতা নিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। দক্ষিণে অনেকদিন আগে থেকে শুনছিলাম যে এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি প্রার্থী হতে চান, কিন্তু এরই মধ্যে জামাত এখানে তাদের একজন প্রার্থীর কথা ঘোষণা করে দিয়েছে। ডাকসুর যিনি ভিপি সাদিক কায়েম, তাকে তারা এখানে প্রার্থী করবে বলে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছে। এই জায়গাটাতে এসে আমার কেন যেন মনে হয়
এনসিপির সঙ্গে জামাতের একটা টানাপোড়েন শুরু হয়েছে এবং সেটা টানাপোড়েনের শেষ কোথায় যাবে আমরা কিছু নমুনাগুলো দেখতে পাচ্ছি। দেখেন, এই যে এনসিপি হবিগঞ্জে যে মাঠটা খাওয়ার পর আমরা দেখলাম যে ছাত্র শিবিরের সদ্য সাপেক যে সভাপতি এই জাহিদুল কিন্তু একটা আপনার দিয়েছে, এই পোস্ট দিয়েছে এবং সেই পোস্টে সে এই ঘটনাটাকে একটা পাতানো খেলা হিসেবে অভিহিত করার চেষ্টা করেছে। তার পোস্টটা আপনাদেরকে আমি একটু পড়ে শুনেন তিনি কী বলেছেন। তিনি বলেছেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে জুলাই মাসে জামাতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন বা পাবলিক সিম্প্যাথি তৈরি করা। গুড প্ল্যান, গুড মুভ, ডিপ পাওয়ার। উনি তার মানে যে কথাটা এতক্ষণ আমি বললাম এটার মধ্যে উনি জামাতটাকে ঢুকিয়ে দিয়েছেন যে জামাতটাকে আলোচনার বাইরে রাখা আর এনসিপির প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি করা। এটা আমি যেটা বলেছিলাম উনি একই কথা বলছেন। এই কথাটাই যখন উনি বলেন তখন সেটা কিন্তু এনসিপির ভালো লাগার কথা না, তাই না? এবং এরপরে দেখলাম যে এনসিপির নেতা মনিরা শারমিন তিনি আবার একটা পাল্টা পোস্ট দিয়েছেন। সেখানে উনি লিখেছেন যেটা, সেটা আপনাদের পড়ে শোনাই যে জামায়াতের 60 বছর বয়সী সংসদ সদস্য 17 বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারির জন্ম দিয়েছেন সেটা এই জুলাই মাসেই ছিল। ঘটনা শুধু আলোচনাতেই ছিল না, বরং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যান বা গভীর পরিকল্পনার গন্ধ পাচ্ছে। এনসিপির রাজনীতি দাঁড়ালে কারো অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা একরকম অসুখ, আরোগ্য কামনা করে আমিন। বোঝাই যাচ্ছে ওই জাহিদুলের পোস্টকে কিন্তু উনি কাউন্টার করেছেন। কাউন্টার করতেই পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানেও কিন্তু আপনি দেখবেন যে এক ধরনের মানে তাদের মধ্যেকার যে ঐক্যটা সেখানে যে একটা ফাটল ধরেছে, এক ধরনের ভাঙন তৈরি হয়েছে, সেটা কিন্তু আমরা এখানে কিছু কিছু হলেও দেখতে পাচ্ছি। যেমন আলোচনা, যেটা নাকি জাহিদুল বলেছেন যে আলোচনায় থাকতে চাইছে, জামাতকে আলোচনা বাইরে রাখতেছে এবং তারা তাদের প্রতি সমর্থন চাচ্ছে। উনি বলছেন জামাত তো যথেষ্ট আলোচনায় ছিল এই জুলাই মাসে, ওই আপনাদের গাজী সাহেবকে নিয়ে, গাজী নজরুল এমপিকে নিয়ে একটু কিন্তু ব্যঙ্গ আছে এখানে। হ্যাঁ, আবার উনি এটা বলেছেন যে এনসিপির রাজনীতি দাঁড়ালে কারো অসুবিধা হবে। এটাও ঠিক, আমি কিন্তু মনিরা শারমিনের সঙ্গে একদম দ্বিমত পোষণ করছি না। আসলে এনসিপির রাজনীতি দাঁড়ালে কারো অসুবিধা হবে, কিন্তু এনসিপির রাজনীতিটা দাঁড়াবে কিসের উপর ভিত্তি করে? এনসিপির রাজনীতি কিন্তু এই মার খাওয়ার মাধ্যমে, সরকারকে গালাগালি করার মাধ্যমে আপনি দাঁড় করাতে পারবেন না। এনসিপির রাজনীতি দাঁড় করাতে হবে তার নিজের যোগ্যতার উপর, নিজের আচরণের মাধ্যমে, নিজের কথা এবং কাজের মিলের মাধ্যমে, নিজের এমপিদের হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মাধ্যমে না। এই জায়গাটা কিন্তু বড় কথা। আমি একটা বটম লাইন বলি, যে আলোচনাটা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একটা ধারা খুব প্রবল, সেটা আপনারা দেখেছেন। সেটা হলো যে কোনো কিছুর বিনিময়ে হোক আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়া। এটা হলো একটা প্রবল ধারা। এই ধারার সঙ্গে কারা আছেন? এই ধারার নেতৃত্বে আছেন এনসিপি, জামাত এবং সঙ্গে আছেন বিএনপি। বিএনপিও কিন্তু এই ধারার বিরোধিতা করছে না, মনে মনে কী বলছে আমি বলতে পারবো না, কিন্তু তারা এই ধারার সঙ্গে আছে। তারা কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে দিতে চায় না। কিন্তু একটা জায়গা মাথায় রাখবেন, এই যে ঘটনাগুলো আপনারা ঘটাচ্ছেন না, পরস্পরকে কাদা ছোড়াছুড়ি করছেন, মার খাচ্ছেন, মার দিচ্ছেন, গালাগাল করছেন, একে গালাগাল করছেন, এর মাধ্যমে কিন্তু আপনারা প্রকারান্তরে যা আপনারা চান না, যেটা আপনাদের মূল লক্ষ্য যে আওয়ামী লীগকে আসতে দেব না, আওয়ামী লীগ আসবে, এটা আপনারা ফেরাতে পারবেন না, এটা স্বাভাবিক কারণে আসবে, প্রাকৃতিক নিয়মেই আসবে। এই দেশে প্রচুর আওয়ামী লীগের সমর্থক কর্মী আছে, তারা আসবেই, কিন্তু আপনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা কিন্তু তাদের এই আশাটাকে বরং ত্বরান্বিত করে দিচ্ছেন। মানুষ কিন্তু কম্পেয়ার করে, মানুষ কিন্তু বলে, যাকে মনে করেন আপনারা দেখতে পাচ্ছেন না অথবা যাকে দেখতে পারা উচিত না বলে প্রচার করেন,
তাদেরও কিছু ভালো কাজ মানুষ কিন্তু মাঝে মাঝে স্মরণ করে, এবং ওই সেক্টরে আপনাদের যে ভুল ভ্রান্তিগুলো সেগুলো তারা কম্পেয়ার করে। এটাও মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।